এরপর 11 দাগের প্রশ্নটি হলো, যদি একটি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হয় তাহলে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এ ম্যাট্রিক্সটি প্রতিসম বা সিমেট্রিক হলে আমরা লিখতে পারি এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ। আবার এ ম্যাট্রিক্সটি বিপ্রতিসম বা স্কিউ সিমেট্রিক হলে আমরা লিখতে পারি এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারবো কি এ ইকুয়াল টু মাইনাস এ। দেখো এটি ইকুয়াল টু একবার এ পেয়েছি আর একবার এ তার ট্রান্সপোজ মানে এটি ইকুয়াল টু মাইনাস এ পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস এ। এখান থেকে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে 0 বা 2a ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু 0। তার মানে এ একটি কি ম্যাট্রিক্স, তার মানে এ একটি জিরো ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। তাহলে একটি ম্যাট্রিক্স এ প্রতিসম এবং বিপ্রতিসম উভয় হলে এ ম্যাট্রিক্সটি হবে একটি জিরো ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো আমার সি, এ হলো শূন্য ম্যাট্রিক্স। এরপর আমরা 12 দাগের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এই ডিটারমিনেন্টটির মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমি এই ডিটারমিনেন্টের আগে যদি লিখি এ বি সি বাই এ বি সি লিখতেই পারি, কারণ এ বি সি বাই এ বি সি মানে কেটে গেলে 1 হয়। তাহলে এই ডিটারমিনেন্টটির আগে আমি লিখলাম এ বি সি বাই এ বি সি। এবার এই ডিটারমিনেন্টটির আমি যে প্রথম কলম আছে সেটিকে এই এ বি সি দ্বারা গুণ করব। তাহলে কি পাবো আমরা দেখি। তাহলে আমরা পাবো দেখো ইকুয়াল টু 1 বাই এ বি সি দিয়ে ডিটারমিনেন্ট। এবার দেখো প্রথম কলমটিকে আমি এ বি সি দিয়ে গুণ করছি, তাহলে যদি 1 বাই এ কে এ বি সি দিয়ে গুণ করা হয় তাহলে এ কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে বিসি। তারপরে 1 বাই বি কে যদি এ বি সি দিয়ে গুণ করা হয় তাহলে বি কেটে যাবে, পড়ে থাকবে এসি বা আমরা লিখতে পারি সিএ। তারপর 1 বাই সি কে যদি এ বি সি দিয়ে গুণ করা হয় তাহলে সি কেটে যাবে, পড়ে থাকবে এবি। তাহলে প্রথম কলমটির সবাইকে এবিসি দিয়ে গুণ করে আমরা এটা পেলাম। এবার দ্বিতীয় কলম যা ছিল তাই আমরা লিখছি বিসি সিএ এবি, আর তৃতীয় কলম যা ছিল আমরা তাই লিখলাম এ কিউ বি কিউ আর সি কিউ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ডিটারমিনেন্টটির প্রথম এবং দ্বিতীয় কলম একই। আমরা জানি কোনো ডিটারমিনেন্টের যে কোনো দুটি কলম সেম হলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ডি 0। এরপর আমরা 13 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এ ইকুয়াল টু এ আই যে একটি 3x3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এ হলো থার্ড অর্ডার এর একটি স্কোয়ার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট এ এর ভ্যালু হচ্ছে -7। তাহলে দেখো আমাদের একটি রাশির মান নির্ণয় করতে দিয়েছে এবং বলে দেওয়া আছে যে বড় হাতের এ আই যে হলো ছোট হাতের এ আই যে এর সহ উৎপাদক অর্থাৎ কোফ্যাক্টর। থার্ড অর্ডারের একটি ম্যাট্রিক্স আমরা কেমনভাবে লিখি তোমরা জানো না? প্রথম রোটিকে লেখা হয় A11, তারপরে হচ্ছে এলিমেন্ট হচ্ছে A12 A13। সেকেন্ড রোয়ের এলিমেন্টগুলোকে লেখা হয় A21 A22 A23, আর থার্ড রোয়ের এলিমেন্টগুলোকে লেখা হয় A31 A32 আর A33। এবার এই A11 ছোট হাতের যে A11 আছে অর্থাৎ এ ম্যাট্রিক্সটির প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটির কোফ্যাক্টর আমরা ডিনোট করি হচ্ছে বড় হাতের A11। একইভাবে A12 এর কোফ্যাক্টর আমরা লিখি বড় হাতের A12, আর A13 এর কোফ্যাক্টর আমরা লিখি A13 বড় হাতের। এবার নিজের নিজের কোফ্যাক্টর দিয়ে যদি আমরা প্রথম রোয়ের প্রত্যেকটি এলিমেন্টকে গুণ করে যোগ করি, অর্থাৎ আমরা লিখতে পারবো এরকম, বলছি যে A11 ইন্টু বড় হাতের A11 প্লাস A12 ইন্টু বড় হাতের A12 প্লাস A13 ইন্টু বড় হাতের A13। তাহলে তার মান হয়ে যাবে ডিটারমিনেন্ট এ এর সঙ্গে সমান, অর্থাৎ এক্ষেত্রে এই ভ্যালুটা হয়ে যাবে -7। কিন্তু ধরো প্রথম রোয়ের প্রত্যেকটি এলিমেন্টকে আমি
দ্বিতীয় রোয়ের এলিমেন্টগুলোর কোফ্যাক্টর দিয়ে গুণ করলাম। কেমন? ধরো প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা হচ্ছে কত আছে, A11, আর দ্বিতীয় রোয়ের প্রথম এলিমেন্টটার কোফ্যাক্টর হচ্ছে A21 প্লাস প্রথম রোয়ের প্রথম এলিমেন্টটা আছে A12, দ্বিতীয় রোয়ের দ্বিতীয় এলিমেন্টটার কোফ্যাক্টর হচ্ছে ইন্টু A22, একইভাবে প্রথম রোয়ের তৃতীয় এলিমেন্টটা হচ্ছে 13, আর দ্বিতীয় রোয়ের শেষ এলিমেন্ট হচ্ছে A23, তার কোফ্যাক্টর হচ্ছে ইন্টু দিয়ে লিখলাম A23। যদি এরকম করা হয়, অর্থাৎ যে কোনো একটি রোয়ের এলিমেন্টকে বা বলতে পারে এলিমেন্টগুলিকে যদি অন্য কোনো রোয়ের কোফ্যাক্টর দিয়ে গুণ করে তাদের যোগ করা হয়, তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যায়, তার মান হয়ে যায় শূন্য। ডিটারমিনেন্ট নয়, সেই রাশিটির মান হয়ে যায় শূন্য। একইভাবে কলমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে এক্ষেত্রে দেখো উত্তর কি হবে। দেখো এক্ষেত্রে A11 এর সঙ্গে গুণ আছে A21, অর্থাৎ নিজের কোফ্যাক্টর নয়, এটা সেকেন্ড রোয়ের কোফ্যাক্টরগুলো সব গুণ আছে প্রথম রোয়ের এলিমেন্টগুলোর সঙ্গে। তাহলে এই রাশিটির মান আমার হয়ে যাবে হচ্ছে শূন্য। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো C, 0। এরপর আমি 13 দাগের অঙ্কটি শর্টকাট মেথড পদ্ধতিতে তোমাদের শেখাবো। এক্ষেত্রে যে রাশিটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি দেখো 3টি পদের যোগফল আকারে আছে। ঠিক আছে, এক্ষেত্রে 3টে পদের যোগফল আকারেই থাকবে এই ধরনের অঙ্ক। এবার দেখবে প্রত্যেকটি পদ হচ্ছে 2টি টার্মের গুণফল। দেখো এক্ষেত্রে প্রথম যে পদটি আছে সেটি A11 ইন্টু বড় হাতের A21 এর গুণফল। এবার দেখবে প্রথম টার্মটির উভয় পদের সাফিক্স সেম আছে কিনা। আমি দেখতে পাচ্ছি স্মল a এর সাফিক্স 11 আর ক্যাপিটাল A এর সাফিক্স হচ্ছে 21, যেটা সেম নয়, আলাদা। ঠিক একইভাবে দেখো দ্বিতীয় পদটির যে দুটি টার্মের গুণফল সেক্ষেত্রে তাদের সাফিক্স দুটো আলাদা। একইভাবে তৃতীয় পদটি যে দুটি টার্মের গুণফল তাদের সাফিক্সও আলাদা। যদি সাফিক্সগুলো সব আলাদা হয়ে যায় তাহলে জেনে রাখবে তার মান হয়ে যাবে শূন্য, অর্থাৎ আমার এক্ষেত্রে অ্যান্সার হবে সি। কিন্তু যদি সাফিক্সগুলো সেম হয়, অর্থাৎ কেমন না, ধরো প্রথম রোয়ের প্রথম এলিমেন্ট হচ্ছে A11 এবং বড় হাতের A এর সাফিক্সও হবে 11 প্লাস দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে 12, তাহলে বড় হাতের A এর সাফিক্সও হবে 12 প্লাস তৃতীয় এলিমেন্ট হচ্ছে 13, তাহলে বড় হাতের A এর সাফিক্সও 13। যদি এরকম হয় তাহলে এই রাশিটার মান হয়ে যাবে ডিটারমিনেন্ট A এর মানের সঙ্গে সমান, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু -7 দেওয়া আছে তাই ডিটারমিনেন্ট A এর মান -7। কিন্তু এক্ষেত্রে যেহেতু প্রতিটি টার্মের সাফিক্সগুলো সব আলাদা, তাই এক্ষেত্রে এর মান হবে শূন্য। এরপর আমরা 14 দাগের সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে এ একটি ম্যাট্রিক্স আছে এবং ম্যাট্রিক্সটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ধ্রুবক রাশি এ আছে, যেখানে এ বিলংস টু বলছে আর প্লাস মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, অর্থাৎ পজিটিভ বাস্তব সংখ্যা। তাহলে ডিটারমিনেন্ট এ এর মান নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্কের সমাধান খুব সহজেই করা যায়। তুমি এ এর একটি পার্টিকুলার ভ্যালু ধরে নাও। আমি ধরে নিচ্ছি a = 1। আমি এমনভাবে এর মান ধরবো যাতে রুটে ক্যালকুলেট হয়ে যায়। দেখো আর একটি জিনিস তোমাকে এখানে খেয়াল করতে হবে, এর মান 1 এই 4টে অপশনেই বসাবো। এর মান 1 বসিয়ে যাতে কোথাও 0 না আসে, যেখানে যেখানে এ আছে সেই অপশনগুলোতে। আমার এখানে বি এর অপশনে 0 আছে, এটা কোনো ব্যাপার নয়। দেখো এ অপশনে আছে 2a + 1 তার স্কোয়ার, এখানে যদি এর মান 1 বসাই তাহলে আমরা ক্যালকুলেট করলে পাবো 9। সি অপশনে আছে 2a + 1 তার কিউ, এখানে যদি এর মান 1 বসাই তাহলে পাবো 3 এর কিউ মানে 27। আর এখানে যদি এর মান আমি 1 বসাই ডি অপশনে তাহলে পাবো আমি 1 এর কিউ মানে 1। অর্থাৎ যে 3টে অপশনে আমি এর মান বসালাম সেখানে কারো মান কিন্তু আমি 0 পাইনি। যদি এর পার্টিকুলার কিছু একটা ভ্যালু তুমি ধরলে আর এই মানগুলো বসিয়ে কোনো একটা অপশনে 0 পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি সেই মানটি ধরবে না, কারণ ধরলে অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। আমি এবার ডিটারমিনেন্ট এ ক্যালকুলেট করব। দেখো ডিটারমিনেন্ট এ এর মান কি আসে। আমি যদি এখানে এর মান 1 বসাই তাহলে প্রথম রোটি হবে 0 1 1, দ্বিতীয় রোটি হবে -1 0 2, তৃতীয় রোটি হবে -1 -2 0। এবার আমরা প্রথম রোয়ের সাপেক্ষে যদি এটা ক্যালকুলেশন করি তাহলে প্রথমে হবে 0 -1
ইন্টু দেখো এটার সাথে এটা যদি গুণ করি 0 মাইনাস অফ এটার সাথে এটা গুণ করলে হচ্ছে -2, মানে এখানটা হচ্ছে +2 প্লাস 1 ইন্টু, এবার দেখো আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে 2 -0। তোমরা যেমনভাবে ক্যালকুলেশন করো সেইভাবে করবে। ইকুয়াল টু আমরা পাচ্ছি দেখো -2 + 2 ইকুয়াল টু 0। দেখো এখানে কি 0 আছে? যে চারটে অপশন আছে, হ্যাঁ অবশ্যই আছে, তাহলে এখানে উত্তর হচ্ছে বি, সঠিক উত্তর বি। এরপর আমরা মডেল সেট সি এর 15 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে বলেছে এবিসি পরস্পর পৃথক ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, তবে এই ডিটারমিনেন্টটির মান নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি? দেখো প্রশ্নে বলে দেওয়া আছে এবিসি হচ্ছে ডিফারেন্ট পজিটিভ রিয়েল নাম্বার। তাহলে আমরা কি করব, প্রথমেই ডিফারেন্ট পজিটিভ রিয়েল নাম্বার তিনটে ধরে নেব, অর্থাৎ আমরা ধরে নেব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু, তিনটে মান আমরা যে কোনো ধরে নেব যারা পজিটিভ এবং পরস্পর আলাদা। তাহলে দেখো আমরা ধরছি লেট এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু 2, সি ইকুয়াল টু 3। ঠিক আছে, তোমরা এরকম ধরনের প্রশ্ন দিলে এরকম মান ধরে করবে, যেমন বলবে সেই হিসাবে ধরবে। এবার যদি আমি এই এবিসি এর মানগুলো এই ডিটারমিনেন্টে বসিয়ে দিই, দেখো তাহলে আমরা পাবো অতএব ডিটারমিনেন্ট প্রথম রোটি হবে 1 2 3, দ্বিতীয় রোটি হবে 2 3 1 এবং তৃতীয় রোটি হবে 3 1 2। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো। দেখো প্রথম রোয়ের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করছি, তোমরা সবাই জানো কীভাবে ক্যালকুলেশন করতে হয় ডিটারমিনেন্টের। দেখো তাহলে আমরা ফাইনালি কত পেলাম, -18 অর্থাৎ -18। আমরা দেখতে পাচ্ছি যে এই -18 মানটি হচ্ছে 0 থেকে ছোট, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমার এ। তাহলে যখন এই ধরনের অঙ্ক তোমাদের দেবে তখন তোমরা এই পদ্ধতিতেই করে ফেলতে সহজেই পারবে। এরপর আমরা 16 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। fx ইকুয়াল টু, যখন x নট ইকুয়াল টু 0 তখন fx এর ভ্যালু হচ্ছে sin 5x বাই x² প্লাস 2x। আবার যখন x এর মান হচ্ছে 0 তখন fx এর ভ্যালু হচ্ছে k প্লাস হাফ। fx সন্তত হয় x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে k এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রশ্নে বলা আছে fx হচ্ছে কন্টিনিউয়াস x ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে k এর মান কত আমরা নির্ণয় করব। দেখো এক্ষেত্রে যেহেতু x নট ইকুয়াল টু 0 আছে, তাই এক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসের যে ফর্মুলাটি প্রয়োগ করব সেটি হলো অতএব লিমিট x টেন্স টু 0 fx ইকুয়াল টু f অফ 0। নর্মালি আমরা কি লিখি, নর্মালি কন্টিনিউয়াস হলে আমরা লিখি লিমিট x টেন্স টু 0 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস fx ইকুয়াল টু f অফ 0। কিন্তু এখানে আমরা লিমিট x টেন্স টু 0 fx ইকুয়াল টু f অফ 0 প্রয়োগ করলাম। কেন প্রয়োগ করলাম না, কারণ x নট ইকুয়াল টু 0 আছে। x নট ইকুয়াল টু 0 মানে x টেন্স টু 0 প্লাস হলেও আমাকে এই ফাংশনটি নিতে হবে, আবার x টেন্স টু 0 মাইনাস হলেও আমাকে এই একই ফাংশন নিতে হবে। তাই এক্ষেত্রে আমরা লিমিট x টেন্স টু 0 fx ইকুয়াল টু f অফ 0 লিখবো। তাহলে কোন ক্ষেত্রে এই ফর্মুলাটি প্রয়োগ করবো না, যেসব ক্ষেত্রে যে বিন্দুতে সন্তত আছে বলা আছে এবং সেই বিন্দুতে বলে দেওয়া আছে x নট ইকুয়াল টু 0, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি প্রয়োগ করব। চলো এর পরের লাইনে আমরা লিখি দিস ইমপ্লাইজ লিমিট x টেন্স টু 0। এই ক্ষেত্রে x টেন্স টু 0 ক্ষেত্রে fx এর মান কত? দেখো x টেন্স টু 0 মানে কিন্তু x ইকুয়াল টু 0 নয়, x টেন্স টু 0 মানে অ্যাকচুয়ালি কিন্তু x নট ইকুয়াল টু 0, কারণ x এর মান ক্রমশ 0 দিকে অগ্রসর হচ্ছে এবং 0 খুব কাছাকাছি যাচ্ছে, কিন্তু কখনোই 0 নয় x টেন্স টু 0 মানে। তার মানে x টেন্স টু 0 মানে কোন ফাংশনটা নেবো, যেখানে x নট ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে এক্ষেত্রে fx এর মান আমরা বসাবো কত, এক্ষেত্রে fx এর মান আমরা বসিয়ে দেবো হচ্ছে sin 5x বাই x² প্লাস 2x ইকুয়াল টু f অফ 0। f অফ 0 মানে যখন x এর মান 0 তখন fx এর ভ্যালুটা কত, দেখো যখন x এর মান 0 তখন fx এর ভ্যালু হচ্ছে k প্লাস হাফ, তাহলে f অফ 0 মানে k প্লাস হাফ। দিস ইমপ্লাইজ, এবার আমরা এই লিমিটটির মান নির্ণয় করব। সবসময় মনে রাখবে লিমিটের মান আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করে নির্ণয় করব। তোমরা জানো যে এল হসপিটাল রুল কিভাবে প্রয়োগ হয় বা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়। যদি ভুলে যাও তাহলে আমার যে কনসেপচুয়াল ভিডিও আছে এল হসপিটাল রুল নিয়ে, সেটি তোমরা দেখতে পারো, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো এল হসপিটাল রুল প্রয়োগ করলে আমরা কি করব, প্রথমে লিমিট x টেন্স টু 0, এবার লব বা নিউমিনেটরে যে sin 5x আছে, হ্যাঁ নিউমিনেটরে sin 5x আছে, অর্থাৎ লবে sin 5x আছে, এর ডেরিভেটিভ করবো। এর ডেরিভেটিভ হচ্ছে 5 ইন্টু cos 5x বাই হরে যেটি আছে তার ডেরিভেটিভ করলে আমরা পাবো, দেখো x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 2 ইন্টু x এর ডেরিভেটিভ হচ্ছে 1, মানে 2 ইন্টু 1 মানে হচ্ছে প্লাস 2 ইকুয়াল টু আমি লিখলাম যা আছে তাই k প্লাস হাফ। এবার দেখো আমি যদি
হরে এক্স এর মান 0 বসাই তাহলে আমার কিন্তু হরটি 0 হচ্ছে না, তাহলে এরপর আর আমি ডেরিভেটিভ করব না। কিন্তু এখানে যদি আমি দেখতাম যে লব এবং হর উভয়ের ক্ষেত্রে এক্স এর মান 0 বসিয়ে উভয় 0 চলে এসছে, তাহলে কিন্তু আমি আবার এল হসপিটাল প্রয়োগ করতাম, মানে আবার লব এবং হরের ডেরিভেটিভ করতাম। কিন্তু এখানে আমি যেহেতু দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটরে যদি এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে ডিনোমিনেটরটি 0 আসছে না, তাই এক্ষেত্রে এক্স এর মান আমি 0 লব এবং হরে বসিয়ে দেবো। দেখো দিস ইমপ্লাইজ যখন এক্স এর মান আমি বসিয়ে দেবো তখন কিন্তু আর লিমিটটি আমি লিখবো না, তাহলে আমি লবে পাচ্ছি 5 ইন্টু এক্স এর মান 0 বসালে হচ্ছে cos 0 বাই 2 ইন্টু 0 মানে 0 প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে কে প্লাস হাফ। দিস ইমপ্লাইজ দেখো এক্ষেত্রে cos 0 এর মান হচ্ছে 1, তাহলে আমরা পাবো হচ্ছে 5/2 ইকুয়াল টু কে প্লাস হাফ। এখান থেকে আমরা সহজেই দেখো কে এর মান নির্ণয় করতে পারবো। দিস ইমপ্লাইজ কে ইকুয়াল টু আমরা লিখবো 5/2 মাইনাস হাফ। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 4/2, 4/2 মানে ইকুয়াল টু 2। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হলো? না, এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো ডি 2। এরপর আমরা 17 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। লিমিট এক্স টেন্স টু 2 x - 2 বাই মড x - 2 এর মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে মড x - 2 এটির মান কি কি হতে পারে আমরা দেখে নেব। দেখো আমরা প্রথমে লিখছি হচ্ছে মড x - 2 ইকুয়াল টু, দেখো এখানে যদি এই x এর মানটি আমি 2 এর থেকে ছোট নিই, অর্থাৎ x এর মান 2 এর থেকে সামান্য ছোট, যেমন 1.9 যদি বসাই x এর মান, তাহলে 1.9 মাইনাস 2 যদি করি তাহলে মডের ভেতরটা আমার নেগেটিভ আসছে। যেহেতু মডের ভেতরটা নেগেটিভ আসছে, তাই যখন এক্স এর মান 2 এর থেকে ছোট নেব তখন মড x - 2 এর ভ্যালু লিখব কি না, প্রথমে আমরা মডটা তুলে দিয়ে আগে একটা নেগেটিভ দেবো, অর্থাৎ মাইনাস x - 2। কেন না, যখন x লেস 2, আচ্ছা এটা কেন হলো, দেখো x এর মান যদি 2 এর থেকে ছোট বসাই তাহলে x - 2 নেগেটিভ, তাহলে আগে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভ আর নেগেটিভ মিলে কি হয়ে যাবে? পজিটিভ, কারণ মড ভ্যালু হয় আমার কি আমরা জানি পজিটিভ। আবার দেখো যদি আমরা x এর মান 2 নিই, x ইকুয়াল টু 2, তাহলে 2 - 2 মানে 0 হবে। তাহলে যখন x ইকুয়াল টু 2 তখন মড x - 2 এর ভ্যালু হচ্ছে 0। কখন না, যখন x ইকুয়াল টু 2। আবার দেখো আমরা যদি x এর মান 2 এর থেকে বড় নিই, x এর মান 2 এর থেকে বড় বা 2 এর থেকে যদি সামান্য বড় ধরি, তাহলে যদি আমি 2.1 ধরি, ধরো 2.1 যদি এখানে বসা x এর মান, তাহলে 2.1 মাইনাস 2 এটা কী হবে? পজিটিভ হবে। যদি পজিটিভ হয় তাহলে আমরা মড তুললে লিখব শুধু x - 2, আগে প্লাস চিহ্ন দেবো বা কিছু চিহ্ন না দিলেও হয়। এটা কখন হচ্ছে না, যখন x এর মান গ্রেটার 2। এবার আমরা লিমিট x টেন্স টু 2 x - 2 বা x মড x - 2 এর মান নির্ণয় করব। তার জন্য আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ LHL ইকুয়াল টু নির্ণয় করবে। LHL মানে লিমিট, এখানে x টেন্স টু 2 আছে, তাহলে x টেন্স টু আমরা লিখব 2 মাইনাস, দেখো x টেন্স টু 2 মাইনাস, এবার ওপরে ছিল কত? ওপরে ছিল x - 2 লিখলাম। দেখো x টেন্স টু 2 মাইনাস মানে x এর মান 2 এর থেকে ছোট, x এর মান 2 এর থেকে ছোট হলে মড x - 2 এর ভ্যালু কত হয়? x এর মান 2 এর থেকে ছোট হলে মড x - 2 এর ভ্যালু হয় মাইনাস x - 2। তাহলে এখানে বসিয়ে দিলাম আমরা মাইনাস x - 2। দেখো এখানে x - 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো -1, তাহলে এর ভ্যালু হয়ে গেল -1। এরপর আমরা RHL অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করব। রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে লিমিট x টেন্স টু 2 প্লাস, দেখো উপরে যেটা ছিল অর্থাৎ লবে যেটা ছিল x - 2 আমরা লিখলাম। এবার x টেন্স টু 2 প্লাস মানে x এর মান 2 এর থেকে বড় যদি হয় তাহলে মড x - 2 এর মান হয় হচ্ছে শুধু x - 2, যখন x এর মান 2 এর থেকে বড়। তাহলে আমরা হরে লিখে দেবো মড x - 2 এর জায়গায় শুধু x - 2, তাহলে x - 2 x - 2 কেটে গেল, তাহলে আমার ইকুয়াল টু হচ্ছে 1 পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি LHL নট ইকুয়াল টু RHL অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। মানে আমরা কি লিখতে পারি যে এই লিমিটটি হচ্ছে অনির্ণীয়, কি না অনির্ণীয়, মানে নির্ণয় করা যায় না বা ডাজ নট এক্সিস্ট। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? দেখো অনির্ণীয় বা ডাজ নট এক্সিস্ট এটা অপশনের মধ্যে নেই, তাই উত্তর আমার হবে ডি, কোনোটি নয়।
এবার দেখো এই অঙ্কটি খুব সহজে আমরা কিভাবে মনে রাখবো। তোমরা মনে রাখবে যে এক্ষেত্রে যেহেতু এক্স টেন্স টু 2 আছে এবং লবে দেখো আছে এক্স মাইনাস 2 আর হরে আছে মড এক্স মাইনাস 2, অর্থাৎ এই দুটোর বিয়োগফল। এইরকম যদি কোনো একটা ফাংশন থাকে, অর্থাৎ লব আর হরে যে কোনো একটি জায়গায় এক্স মাইনাস 2 আছে এবং আরেকটি জায়গায় মড এক্স মাইনাস 2 আছে, তাহলে সেসব ক্ষেত্রে সবসময় অ্যান্সার হবে লিমিটটি অনির্ণীয়, অর্থাৎ লিমিটটি নির্ণয় করা যাবে না। তাই অ্যান্সার হবে হচ্ছে ডি। তোমার যদি এক্ষেত্রে এরকম থাকতো না, লিমিট এক্স টেন্স টু 2, লব বা নিউমিনেটরে থাকতো হচ্ছে মড এক্স মাইনাস 2 আর হর বা ডিনোমিনেটরে থাকতো হচ্ছে শুধু এক্স মাইনাস 2, তাহলেও তোমার দেখো লব বা হর এর মধ্যে যে কোনো একটি জায়গায় এক্স মাইনাস 2 এর মড আছে, তাই লিমিটটি অনির্ণীয় হতো। এরপর 18 দাগের প্রশ্নটি হলো, একটি অপেক্ষক এফ এক্স যখন এক্স এর মান 1 থেকে ছোট তখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আবার যখন এক্স এর মান 1 বা 1 থেকে বড় তখন এফ এক্স এর মান এক্স। যদি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য হয় তাহলে বি মাইনাস সি এর মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে এফ এক্স একটি ফাংশন দেওয়া আছে এবং বলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডেরিভেবল, তাহলে বি মাইনাস সি এর মান আমাদের নির্ণয় করতে হবে। যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স ডেরিভেবল, তাই প্রথমেই এই এফ এক্স যে ফাংশনটি দেওয়া আছে সেখান থেকে আমরা এফ ড্যাশ এক্স অর্থাৎ এফ এক্সের ডেরিভেটিভ করে ফেলব। তাহলে দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একে যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে 2x প্লাস বি, কারণ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে বি ইন্টু 1 মানে বি, তাহলে পেলাম আমরা 2x প্লাস বি। এটা কখন পাবো না, যখন এক্স এর মান 1 থেকে ছোট, তাই পাশে লিখলাম এক্স লেস দেন 1। আবার এই এক্সকে যদি ডেরিভেটিভ করি, আমরা জানি এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে আমরা পাবো 1। এটা কখন পাবো, যখন এক্স গ্রেটার 1। ঠিক আছে, এফ এক্সে যদি এক্স গ্রেটার ইকুয়াল টু 1 থাকে তাহলে এফ ড্যাশ ডেরিভেটিভে ইকুয়াল টুটা বাদ দিয়ে আমরা লিখব। এরপর আমরা কি করব, যেহেতু বলে দিয়েছে যে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডেরিভেবল, তাহলে এই যে এফ ড্যাশ এক্সের দুটো ফাংশন আমরা পেলাম, সেই উভয় ক্ষেত্রেই আমরা এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দেবো। দেখো তাহলে কি হয়, যদি 2x প্লাস বি তে আমরা এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিই তাহলে পাবো আমরা হচ্ছে 2 প্লাস বি, আর এই 1 যেখানে পেয়েছি সেখানে যদি এক্স ইকুয়াল টু 1 বসাই, এখানে তো এক্স ইকুয়াল টু 1 বসাবার জায়গা নেই, তাহলে আমরা 1ই পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে 1। এবার এই দুটোকে আমরা ইকুয়াল টু করে দেবো, কারণ যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য, তাই 2x প্লাস বি তে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে আমরা যে মান পাবো আর এই 1-এর যে মান সেই দুটো সেম হবে। তাহলে আমরা দেখো এখান থেকে সহজেই বি এর মান নির্ণয় করে ফেলতে পারবো। বি এর মান হচ্ছে -1, তাহলে আমরা বি ইকুয়াল টু পেয়ে গেলাম -1। এবার যেহেতু অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, তাহলে অবশ্যই অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস বা সন্তত হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস। তোমরা জানো যে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা ফাংশন ডেরিভেবল হয়, অবশ্যই সেই বিন্দুতে সেটা কন্টিনিউয়াস হবে, কিন্তু কন্টিনিউয়াস হলে ডেরিভেবল হবে এটা কিন্তু সবসময় বলা যায় না। যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস আর লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এই উভয় ক্ষেত্রেই ভ্যালু দুটো আমার সেম হবে। তাহলে দেখো এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাসের জন্য এই ফাংশনটা আসবে, আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাসের জন্য এক্স এই ফাংশনটা আসবে। আমরা খুব সহজে কি করব না, যেহেতু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাই এক্স ইকুয়াল টু 1 প্রথমে এখানে বসাবো। এখানে যদি আমি এক্স ইকুয়াল টু 1 বসাই, কোথায় না এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তে এক্স ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমরা পাবো কত, দেখো 1 বসালে 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি, আর এখানে যেখানে এক্স আছে এখানে যদি এক্স ইকুয়াল টু 1 বসাই তাহলে আমরা পাবো 1। এবার এই দুটো মানকে আমরা ইকুয়াল টু করে দেবো। দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত, 1 প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, এখান থেকে পাবো আমরা
বি প্লাস সি ইকুয়াল টু 0। এবার দেখো বি এর মান আমরা আগেই পেয়েছি -1, তাহলে এখানে যদি বি এর মান আমরা -1 বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি না, এখান থেকে আমরা পেয়ে যাব দেখো সি ইকুয়াল টু 1। তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম 1। এবার দেখো আমাদের কি নির্ণয় করতে বলেছে, আমাদের নির্ণয় করতে বলেছে বি মাইনাস সি এর ভ্যালু। তাহলে অতএব বি মাইনাস সি ইকুয়াল টু, দেখো বি এর মান কত না, বি এর মান আমরা পেয়েছি হচ্ছে -1 মাইনাস সি এর মান পেয়েছি 1, তাহলে -1 হচ্ছে -2। তাহলে এক্ষেত্রে আমার বি মাইনাস সি এর মান হয়ে গেল -2। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো সি -2। এরপর আমরা 19 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। x⁴m ইন্টু y⁴n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি বার এম প্লাস এন হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটির উভয় পক্ষে লগ নেব। লগ নিলে আমরা কি পাবো দেখব। তাহলে প্রথমে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি উভয় পক্ষে লগ নিলে আমরা প্রথমে পাবো লগ x⁴m প্লাস লগ y⁴n ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়াই হোল টু দি বার এম প্লাস এন। লগের নিয়ম অনুযায়ী এই পাওয়ারগুলো সব লগের আগে চলে আসবে। তাহলে নেক্সট লাইনে আমরা লিখব দিস ইমপ্লাইজ এম ইন্টু লগ এক্স প্লাস এন ইন্টু লগ ওয়াই ইকুয়াল টু এম প্লাস এন ইন্টু লগ এক্স প্লাস ওয়াই। এরপর আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করব। তাহলে কি পাবো দেখি, এম কনস্ট্যান্ট, আমরা জানি লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে এম ইন্টু 1/x মানে আমরা লিখব m/x প্লাস এন কনস্ট্যান্ট লগ ওয়াই এর ডেরিভেটিভ, আমরা কি জানি লগ ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/y ইন্টু dy/dx, আগে একটা এন থাকবে এন ইন্টু, তাহলে আমরা যদি গুণ করে একবারে লিখি তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস n/y ইন্টু dy/dx ইকুয়াল টু, এবার দেখো এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই। কেন? কারণ আমরা জানি লগ এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস ওয়াই ইন্টু আবার এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ ইন্টু আমরা লিখবো ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই। কেন এরকম করলাম আরেকবার তোমাদের বুঝিয়ে দিই। দেখো এখানে আছে লগ এক্স প্লাস ওয়াই, আমরা লগ এক্স এর ডেরিভেটিভ জানি, আমি যদি এক্স প্লাস ওয়াইকে মনে মনে লগ এক্স ভাবি তাহলে ডেরিভেটিভ হবে 1/x প্লাস ওয়াই। যেহেতু এক্স প্লাস ওয়াইকে এক্স ধরে আমি এর ডেরিভেটিভ করলাম তাই পাশে আমরা লিখবো ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই। আশা করি ডেরিভেটিভটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ নেক্সট লাইনে করব। চলো তাহলে নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ বাঁ দিকটা যা আছে তাই লিখলাম ইকুয়াল টু এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই। এবার দেখো এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ কী হবে, এক্স এর হবে 1 আর ওয়াই এর হবে dy/dx, তাহলে আমরা লিখছি ইন্টু 1 প্লাস dy/dx ব্র্যাকেট ক্লোজ। নেক্সট লাইনে আমরা কি করব, বাঁ দিকটা যা আছে তাই থাকবে আর ডান দিকটাকে এই এম প্লাস এন বাই এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে দেবো ভেতরের রাশিটিকে, অর্থাৎ ব্র্যাকেটের যে ভেতরের রাশিটি আছে সেটাকে। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে দেখো আমরা পাবো হচ্ছে ইমপ্লাইজ m/x প্লাস n/y ইন্টু dy/dx ইকুয়াল টু m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই প্লাস m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই ইন্টু dy/dx। এরপর আমরা যদি dy/dx এই টার্মটিকে বাঁ দিকে রাখি তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো ইমপ্লাইজ n/y dy/dx মাইনাস m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই ইন্টু dy/dx। আর dy/dx বাদ দিয়ে যে রাশিগুলো আছে সেগুলোকে যদি আমরা ডান দিকে রাখি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে এটা মাইনাস এটা। নেক্সট লাইনে আমরা লিখছি ইমপ্লাইজ, এবার যদি আমরা dy/dxটি কমন নিয়ে নিই তাহলে কি হবে, দেখো dy/dx কমন নিলাম তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিলাম। এবার ব্র্যাকেটের ভেতরে কে থাকবে, ব্র্যাকেটের ভেতরে থাকবে n/y মাইনাস m প্লাস n বাই এক্স প্লাস ওয়াই। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি মানে একবার লসও করি তাহলে দেখো আমরা পাবো হচ্ছে nx প্লাস ny মাইনাস my মাইনাস ny বাই যে লসগুটা হচ্ছে y ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করে নেবে ইকুয়াল টু এই দিকটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এটা পাবো আমরা হচ্ছে এটা। এবার দেখো উভয় পক্ষ থেকে কে কে কাটছে, এখানে দেখো প্লাস ny মাইনাস ny কেটে গেল, আবার এখানে দেখো mx আর প্লাস mx আর মাইনাস mx কেটে গেল, আর
এখানে এক্স প্লাস ওয়াই আর এই দিক থেকে এক্স প্লাস ওয়াই বাদ চলে গেল। তাহলে আমার বাঁ দিকে পড়ে থাকলো হচ্ছে দিস ইমপ্লাইজ এটা ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর ডান দিকে পড়ে থাকলো হচ্ছে আমার, দেখো কত পড়ে থাকবে, এন এক্স মাইনাস এম ওয়াই বাই এক্স। এবার দেখো আমরা উভয় দিক থেকে এম এক্স মাইনাস এম ওয়াই কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি দিস ইমপ্লাইজ ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স। এখান থেকে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পেয়ে গেলাম ওয়াই বাই এক্স, এটাই হচ্ছে উত্তর। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি হবে। এখানে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বি, ওয়াই বাই এক্স। এক্ষেত্রে তোমরা একটি বিষয় মনে রাখবে, অনেক সময় এই অঙ্কটি একটু পাল্টে দেয়। ধরো এম এর মান যদি 3 ধরি আর এন এর মান যদি 4 ধরি, তাহলে অঙ্কটি আমার কি দাঁড়াবে? অঙ্কটি দাঁড়াবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস 4, 3 প্লাস 4 মানে 7। এইভাবেও অনেক সময় অঙ্কটি দেয়, অর্থাৎ এম এবং এন এর একটি পার্টিকুলার ভ্যালু দিয়ে অঙ্কটি দিয়ে দেয়। দেখো অঙ্কটি কীভাবে মনে রাখবে না, এখানে এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 আছে, আর এখানে এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ারে এই দুটো যোগফল অবশ্যই থাকবে। একই পদ্ধতিতে অঙ্কটি যদি করো তাহলে এক্ষেত্রেও ডিওয়াই বাই ডিএক্স এর মান পাবে ওয়াই বাই এক্স। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, ওয়াই বাই এক্স। অঙ্কটির উত্তর যদি তোমরা মনে রাখতে পারো খুব সহজেই পরীক্ষার হলে করতে পারবে। এরপর 20 দাগের প্রশ্নটি হলো, যদি লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ হয়, তবে ডিওয়াই বাই ডিএক্স এর মান কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে যেটি দেওয়া আছে আমরা লিখে ফেললাম। এইবার যদি বাম পক্ষ থেকে আমরা লগ তুলে দিই তাহলে আমরা লিখব দিস ইমপ্লাইজ, বাম পক্ষে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডান পক্ষে যেহেতু এ আছে, যেহেতু আমি বাম পক্ষ থেকে লগটি তুলছি, তাই ডান পক্ষের এটি হয়ে যাবে হচ্ছে ই টু দি পাওয়ার এ, কারণ লগ তুললে যে পক্ষ থেকে লগ তুলবে অপর পক্ষে যেটি থাকবে সেটি হচ্ছে ই এর পাওয়ারে বসে যাবে। তাহলে আমরা লিখব ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ। এরপর এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। দেখো ই টু দি পাওয়ার এ এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এ বাই 1। দিস ইমপ্লাইজ, এবার যদি যোগভাগ করি তাহলে প্রথমে আমরা উপরে লিখব, অর্থাৎ লবে বা নিউমিনেটরে লিখব লব প্লাস হর, অর্থাৎ লিখব আমরা নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর, আর ডিনোমিনেটরে লিখব অর্থাৎ হরে লিখব, ডিনোমিনেটরে লিখব আমরা লব বা নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর ইকুয়াল টু, এইদিকে একই করলে আমরা পাবো লবে ই টু দি পাওয়ার এ প্লাস 1 আর হরে পাবো ই টু দি পাওয়ার এ মাইনাস 1। এবার দেখো আমি যদি এটাকে ব্র্যাকেট তুলে ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে যাবে, আর এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 2y স্কোয়ার। এবার যেহেতু আমি দেখতে পাচ্ছি যে বাম পক্ষে আমার ভ্যালুটি হচ্ছে নেগেটিভ আসছে এবং সেটা স্কোয়ার যুক্ত তাপ, তাই আমরা এই রাশিটির মান আমরা ধরে নিচ্ছি মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, ধরলাম মাইনাস কে স্কোয়ার। তোমরা যদি এই লাইনে বুঝতে না পারো কেন মাইনাস কে স্কোয়ার ধরছি, দেখো নেক্সট লাইনে বুঝে যাবে। দিস ইমপ্লাইজ, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 2x স্কোয়ার বাই মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু এটাকে ধরেছি আমরা মাইনাস কে স্কোয়ার, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস কে স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষ থেকে এই 2 আর 2 কেটে গেল, এইদিকে মাইনাস আর এই মাইনাসটা কেটে যাবে, তাহলে আমরা সিম্পলি পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। যেহেতু এইদিকে স্কোয়ার টার্ম থাকছে তাই আমরা এইদিকে স্কোয়ার টার্ম আনার জন্যই এটাকে সমান সমান কে স্কোয়ার ধরলাম। এবং মাইনাস চিহ্নটা কেন দিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই রাশিটি ক্যালকুলেশন করলে আমি মাইনাস চিহ্ন পাচ্ছি, যাতে মাইনাস চিহ্নটি উভয় পক্ষ থেকে কেটে যায়, তার জন্য আমরা মাইনাস চিহ্ন দিলাম অঙ্কের সুবিধার জন্য। তাহলে আমরা নেক্সট পেজে নেক্সট লাইনে লিখতে পারবো দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। নেক্সট লাইনে লিখছি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ইমপ্লাইজ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ কে ওয়াই ইকুয়াল টু এক্স। এবার যদি আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করি, অর্থাৎ
ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এই সমীকরণটার নাম দিলাম আমি 1 নম্বর। তাহলে এখানে যেহেতু কে কনস্ট্যান্ট, তাই প্রথমে কে থাকলো ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে আমরা লিখবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাপেক্ষে আমরা জানি হচ্ছে 1। এবার যদি আমরা এখানে কে এর মান 1 নম্বর থেকে বসিয়ে দিই, দেখো যে 1 নম্বর যে সমীকরণটি আছে সেখান থেকে আমরা কে সমান সমান পাবো এক্স বাই ওয়াই। তাহলে এই কে এর জায়গায় আমরা বসিয়ে দিই এক্স বাই ওয়াই। তাহলে পরের লাইনে আমরা লিখছি, দেখো দিস ইমপ্লাইজ কে এর মান বসিয়ে দিলাম এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে এই কে এর মানটি কত নম্বর সমীকরণ ব্যবহার করে লিখলাম না 1 নম্বর সমীকরণ, তাই আমরা পাশে লিখে দিলাম ইউজিং 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে দেখি আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো বি, ওয়াই বাই এক্স।